নমস্কার বন্ধুরা। তো এক্স্যাক্টলি যেমনটা আমি বলেছিলাম সেই মতন গোটা বাংলাদেশ জুড়ে ভারতের স্পেশাল অপারেশন শুরু হয়ে গেছে, যেখানে একের পর এক বাংলাদেশি সেনাবাহিনী স্পেশালি ওদের বায়ুসেনার সৈনিক আর অফিসারদের ধরপাকড়াও চলছে। কেননা আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তবে এই ছবিটা দেখুন যেটা গত বছর মারাত্মক ভাইরাল হয়েছিল, যেখানে হঠাৎ করেই বাংলাদেশের বায়ুসেনার কিছু অফিসাররা পাকিস্তানে পৌঁছে যায় গোপন মিটিং করতে। এবং ওই মিটিংয়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে চুক্তি করেছিল যে আমরা দুই দেশ ডিফেন্স কোঅপারেশন করব ভারতের বিরুদ্ধে। এবং এই চুক্তির আওতায় কিছুদিন পরে একটা খবর আসে যে ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নিজেদের ঘাঁটিও তৈরি করে ফেলেছে। অর্থাৎ সহজ ভাষায় বাংলাদেশের বায়ুসেনা আর তৎকালীন ইউনিট সরকার পুরো অ্যাক্সেস দিয়েছিল পাকিস্তানকে, যার উদ্দেশ্য একটাই, নর্থ ইস্ট ভারতে হামলা করিয়ে তাকে ভারত থেকে আলাদা করা, অর্থাৎ সহজ ভাষায় চিকেন নেককে ভারত থেকে ছাঁটাই করা। এবং এর ইঙ্গিত ইউনিস কিন্তু নিজেও বহুবার দিয়েছিল, যেটা নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলেই এ বিষয়ে জানেন। আর স্বাভাবিকভাবেই এটা পাকিস্তানের একার দমে তো হয়নি, এতে আমেরিকার কিন্তু ডিরেক্ট সাহায্য ছিল। কিন্তু সেই সময় ভারত এ নিয়ে সরাসরি কিছু না বললেও খুবই গোপনে ভারতের এক কভার্ড অপারেশন শুরু হয়ে গেছিল। আর এই অপারেশনের জন্যই ভারত যাকে সিলেক্ট করেছিল তা হলো এই ব্যক্তি খলিলুর রহমান, যিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের বিদেশমন্ত্রী। আর এনাকে যেভাবে এখানে ফিট করা হয়েছে সেই গল্পটা খুবই ইন্টারেস্টিং। যাই হোক, সেটা আমি পরে বলছি, কিন্তু এখন গুরুত্বপূর্ণ হল 2026 সালে গিয়ে ভারত কিন্তু ফাইনালি নিজেদের পাল্টা দান চালতে শুরু করে দিয়েছে। কিভাবে? তো রিপোর্ট দেখুন, যেখানে খবর আসছে বাংলাদেশের ইন্টেলিজেন্স এই মুহূর্তে দেশ জুড়ে বাংলাদেশের যত এয়ারবেস রয়েছে বা ক্যাম্প রয়েছে সেখানে গত কয়েকদিন ধরে লাগাতার ক্র্যাকডাউন চালে একের পর এক বাংলাদেশি অফিসার আর জওয়ানদের গ্রেপ্তার করতে শুরু করে দিয়েছে, যারা বেসিক্যালি পাকিস্তানকে সাহায্য করছিল বা সহজ ভাষায় বললে ইন্টেলিজেন্স দিচ্ছিল ভারতের বিরুদ্ধে, আর কোঅপারেটও করছিল এখান থেকে নর্থ ইস্ট ভারতে ডিস্টারবেন্স ছড়ানোর জন্য। ব্যাস, এই খবরটা পাওয়া মাত্রই কিছুদিন আগে এই সেম ব্যক্তি খলিলুর রহমান, যাকে ভারত সিলেক্ট করেছিল বাংলাদেশ, তার সাথে এ মাসেই আমাদের অজিত ডোভালের কিছু মিটিং হয় দিল্লিতে। এবং ওনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেই মতন উনি দিল্লি থেকে ফেরত গিয়েই ব্যাক টু ব্যাক অ্যাকশন শুরু করে প্রো পাকিস্তান আর প্রো আমেরিকান এই অফিসারদের ওপর। এখন ডেফিনেটলি এই সমস্ত শুনে আপনাদের মাথায় প্রশ্ন আসাটা স্বাভাবিক যে খলিলুর রহমান ভারতের হয়ে কেন কাজ করতে যাবে, আর যদি করেও সেক্ষেত্রে দেশের প্রাইম মিনিস্টার তো বিএনপি পার্টির, তারা নর্মালি কট্টর ভারত বিরোধী দল, তাহলে এরা কেন ভারতের সামনে এইভাবে সারেন্ডার করে দিল যে ভারতের নির্দেশ মতোই নিজেদের দেশের সেনাবাহিনীর ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে কী ধরনের অপারেশন চালানোর জন্য এই সমস্ত ফোর্স রেডি হচ্ছিল, এটা কোনোভাবে মণিপুরের সমস্যার সাথে জড়িত নয় তো? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, যা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভারত বাংলাদেশের নিজেদের ঘাঁটিকে আরও মজবুত করছে। তো বন্ধুরা, নর্থ ইস্টের নিউজের এই রিপোর্টটা দেখুন, যার মতে গত 20 তারিখে ঠিক ভোরের দিকে হঠাৎই বাংলাদেশ ইন্টেলিজেন্স উইংসের সদস্যরা ঢাকাতে অবস্থিত দুটো এয়ারফোর্সের ইনস্টলেশনে আচমকায় রেড চালায়। এবং এই রেডে কম করেও 10 জনের বেশি বাংলাদেশি বায়ুসেনার অফিসারদের গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও এটাকে নিয়ে বাংলাদেশের সরকার বা ওদের সেনাবাহিনী মুখ খোলেন, কিন্তু ধীরে ধীরে খবরটা মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এবং এরপর ফার্দার ইনভেস্টিগেশনে জানা যায় যে বাংলাদেশের বায়ুসেনার একটা বড় অংশের অফিসাররা ইতিমধ্যেই পাকিস্তানের কিছু আতঙ্কবাদী সংগঠন আর ওদের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে মিলে কাজ করছিল, যার ইন্টেলিজেন্স পেয়েই তড়িঘড়ি দেশ জুড়ে এই গোপন অপারেশন চালানো হয়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, এই রেড অ্যাকচুয়ালি বাংলাদেশের ইন্টেলিজেন্স চালালেও এটাকে কন্ট্রোল করা হচ্ছে দিল্লি থেকে। কিভাবে? তো বাংলাদেশে এই ক্র্যাকডাউনের ঠিক আগে গত 7 তারিখ ওদের বিদেশমন্ত্রী খলিলুর রহমান দিল্লিতে আসে, আর ওখানে অজিত ডোভালের সাথে কিছু মিটিংও হয়। এবং তারপর বাকি কাজ সেরে খলিলুর বাংলাদেশে ফেরত যেতে না যেতে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সেনাতে এই ক্র্যাকডাউন শুরু হয়। আর এটা বলার অপেক্ষাই রাখে না যে বাংলাদেশের এই সমস্ত অফিসার যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই ভারতের বিরুদ্ধে কাজ করেছিল এবং ভারতের কাছে তার প্রপার ইন্টেলিজেন্স ছিল। আর এর জন্যই অজিত ডোভালের নির্দেশ পেতে খলিলুর রহমান বাংলাদেশে ফেরত যায় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অ্যাকশন শুরু হয়। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠবেই যে হঠাৎ করে বাংলাদেশের এই বিএনপি সরকার এতটা প্রো ভারত কীভাবে হলো,
যে দিল্লি যা নির্দেশ দিল সেই মতন দেশের আর্মির ওপর ক্র্যাকডাউন চালাচ্ছে। আর সবচেয়ে বড় কথাই খলিলুর রহমান এসবের সাথে কিভাবে জড়িত? ভারত কি আরও ভয়ঙ্কর কিছু প্ল্যান করছে? এই পুরো প্ল্যানটা অ্যাকচুয়ালি গত বছরে ইউনিস থাকাকালীনই শুরু হয়ে গেছে। যদি আপনাদের মনে থাকে তাহলে গত বছর এপ্রিলের আশেপাশে হঠাৎ করে বাংলাদেশে বেশ কিছু পরিবর্তন শুরু হয়, যেখানে এই খলিলুর রহমান তাকে মোহাম্মদ ইউনিস দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বানান। অর্থাৎ ভারতে অজিত ডোভালের যা ভূমিকা, সেম কাজ এই ব্যক্তি বাংলাদেশে করছিল। এবং সেই সময় উনি এনএসএ হতে গত ডিসেম্বর মাসে এই খলিলুর রহমান ভারতে ছুটে আসে। আর সেই সময় দিল্লিতে অজিত ডোভালের সাথে প্রথম মিটিং সারার পরে ভারত আর বাংলাদেশের মধ্যে উত্তেজনা গত ডিসেম্বর মাস থেকে কিছুটা কম হতে শুরু করে। এখন এই যে খলিলুর রহমান, এই ব্যক্তিকে ভারত আমেরিকাকে চাপ দিয়েই ক্ষমতায় বসায়, যাতে ভারত একটা চ্যানেল তৈরি করতে পারে বাংলাদেশের শান্তিপূর্ণ প্রো আমেরিকার সরকার থেকে প্রো ভারত সরকারে ক্ষমতা হস্তান্তর করার জন্য। কারণ আপনারা যে কোনো মিডিয়ার খবর দেখে নেবেন, সেই সময় মোহাম্মদ ইউনিস কিছুতেই কিন্তু বাংলাদেশের গদি ছাড়তে চাইছিল না। এবং যদি আপনাদের মনে থাকে, আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম পশ্চিমবঙ্গের ইলেকশনের আগেই আমাদের যে করেই হোক বাংলাদেশের ক্ষমতায় একজনকে চায় যে ভারতের ডি-র্যাডিক্যালাইজেশনে সাহায্য করবে। আর তার জন্য বিএনপি বেস্ট চয়, কারণ ওদের ওপর ইতিমধ্যেই ভারত বিরোধিতার ট্যাগ আছে। তো বাংলাদেশের জনগণ বিশেষ বিরোধ করতে পারবে না, কারণ বিএনপিরাই তো অ্যান্টি ভারত ছিল। এখন সেম বিএনপির লোকজন কিভাবে বলবে যে আমাদের সরকারই ভারতের হয়ে কাজ করছে? ফলে এরপর খলিলুর রহমান গত ডিসেম্বরে অজিত ডোভালের সাথে মিটিং সেরে দেশে ফিরতে না ফিরতে বেশ কিছু ঘটনা ঘটে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের আশেপাশে ভারতের সেনাঘাঁটি তৈরি এবং আসামের মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা একটা ইঙ্গিত দিতে শুরু করে যে আমরা কিন্তু বাংলাদেশের 2টো চিকেন নেক সম্পূর্ণ কেটে দেব, যার মধ্যে চট্টগ্রামও সামিল ছিল। অর্থাৎ ওটা বেসিক্যালি চাপ প্রয়োগের জন্য ছিল, এবং যদি ইউনিস না সরত তাহলে ভারত মিলিটারি অপশানকেও টেবিলে রেখেছিল। এবং তারপরেই বাংলাদেশ থেকে ভারত নিজেদের ডিপ্লোম্যাটদের যে পরিবার তাদেরকে সরিয়ে নেয়। আমাদের ইঞ্জিনিয়ার যারা ওখানে কাজ করছিল তারাও পালিয়ে আসে, যাকে নিয়ে একটা হইচই শুরু হয়েছিল যে ভারত কি কোনোভাবে বাংলাদেশে আক্রমণের প্ল্যান করছে। এবং এখানে ভারত সরকার 2টো কাজ করেছিল। এক হলো গ্রাউন্ডে মিলিটারি হামলার নামে চাপ তৈরি, আর দ্বিতীয়ত এই খলিলুর রহমানের মাধ্যমে ডিপ্লোম্যাটিক টক চালান। আর বন্ধুরা, এতে ব্যাপক কাজ হয়। যে ইউনিস কয়েক মাস আগেও ক্ষমতা ছাড়তেই চাইছিল না, সে কয়েকদিনের মধ্যেই দেশে ইলেকশন ঘোষণা করে দেয়, আর শান্তিপূর্ণভাবেই কিন্তু তারেক রহমানকে ক্ষমতা হস্তান্তর করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, কিছুক্ষণ আগে আপনাদের বললাম না এই যে খলিলুর রহমান, তাকে ভারত সিলেক্ট করেছিল ডিপ্লোম্যাটিক চ্যানেলের জন্য। তো স্বাভাবিকভাবেই একবার যদি কোনো অ্যাসেটসকে তৈরি করা হয় তাকে ফেলে দেওয়া যায় না। আর তার জলজান্ত উদাহরণ বাংলাদেশের পলিটিক্সে দেখা যাচ্ছে। এই যে ইউনিসের সাথে থাকা এই খলিলুর রহমান, তাকে কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর সরিয়ে দেয়নি, বরং তাকে আরও বড় পদ দেওয়া হয়। অর্থাৎ ইনি এখন বাংলাদেশের বর্তমান বিদেশমন্ত্রী। আর উনি কিন্তু সেমভাবে কাজ করছে যেভাবে ইউনিসের আমলে ভারতের জন্য করছে। এবারে আশা করি একটা লিঙ্ক খুঁজে পাচ্ছেন যে কেন খলিলুর রহমান বারবার দিল্লিতে আসে, অজিত ডোভালের সাথে মিটিং হয়, আর দেশে ফিরে এই বায়ুসেনার অফিসারদের ওপর ক্র্যাকডাউন শুরু হয়। আর শুধু অজিত ডোভাল একা নয়, বাংলাদেশের বায়ুসেনার এই অফিসারদের ওপর ক্র্যাকডাউন হওয়ার কিছুদিন আগে আমাদের যে আর্মি চিফ, তিনি পর্যন্ত দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশনার তাকে ডেকে পাঠায়, আর তার সাথে বেশ কিছুক্ষণ মিটিং করে, যেটা বেসিক্যালি একটা সিগন্যাল ছিল বলতে পারে। এবারে প্রশ্ন হলো যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কী করতে চাইছে ভারত? খুব সিম্পল, আমাদের উদ্দেশ্য ডি-র্যাডিক্যালাইজেশন, যাতে ডলারের পতন হলে এই রিজনের কন্ট্রোল আমাদের হাতে আসে। তো বাংলাদেশ তার দ্বিতীয় সেন্টার পয়েন্ট, কারণ ভারতের যে পুরো অবৈধ অনুপ্রবেশকারী সকলেই বাংলাদেশ। তো বাংলাদেশ আমাদের জন্য খুব জরুরি। কিন্তু এই সমস্ত করার আগে বাংলাদেশে পাকিস্তানের যে নেক্সাস আছে তাকে নষ্ট করতে হবে, এবং তার কাজ শুরু হবে বাংলাদেশের আর্মিকে দিয়ে, যার আওতায় প্রথমেই তারেক রহমান ক্ষমতায় আসতে না আসতে গত ফেব্রুয়ারিতে সমস্ত প্রো পাকিস্তান আর ভারত বিরোধী হাই লেভেলের আর্মি অফিসারদের পদ থেকে সরিয়ে দেয়, যাতে তারা কোনো রকম ইনফ্লুয়েন্স তৈরি করতে না পারে। এমনকি মোহাম্মদ ইউনিস আমলের একাধিক আমলা, অফিসার এবং হাসিনার বিরুদ্ধে যিনি মামলা চালাচ্ছেন মোহাম্মদ তাজুল ইসলাম, যে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ছিলেন, তাকে পর্যন্ত সরিয়ে দেয় এই তারেক রহমান, যেটা কিন্তু ডিরেক্টলি ইঙ্গিত ছিল ভারতের জন্য যে ভারত যা যা লিস্ট দিয়েছে সেটা এই সরকার করতে বাধ্য। আর এরপর আপনারা দেখেছেন এর প্রতিদান হিসেবে ভারত সরকারও তারেক রহমানকে সাপোর্ট দিতে এই ইকোনমিক ক্রাইসিসের মাঝে ওদেরকে ডিজেল আর বাকি সাপ্লাই দিয়ে সাহায্য করে। এবারে এটা গেল প্রথম ধাপ,
এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ, যার আওতায় এবারে প্রো পাকিস্তান নেক্সাসকে ধরপাকড়াও করতে হবে, যাতে এদের মাধ্যমে পুরো যে নেটওয়ার্ক গোটা বাংলাদেশে তৈরি হয়েছে তাদেরকে ডিস্ট্রয় করা যায়। আর এই জন্যই ভারতীয় ইন্টেলিজেন্স তথ্য জোগাড় করে, আর সেই তথ্য দিতেই দিল্লিতে খলিলুর রহমানকে ডাকা হয় এবং উনি ফেরত গিয়ে এই লিস্ট ধরে ধরে অফিসারদের গ্রেপ্তার শুরু হয়। খবর অনুযায়ী এখানে 10 জন বাংলাদেশি অফিসিয়াল গ্রেপ্তার হয়েছে, আরও 10 জন আগেভাগেই পালিয়ে গেছে দেশ ছেড়ে, এবং বলা হচ্ছে এরা পাকিস্তান, তুর্কি আর পর্তুগালে গিয়ে রয়েছে। এছাড়াও এখনও এই ইনভেস্টিগেশন চলছে, যার আওতায় বাংলাদেশ এয়ারফোর্সের ঘাঁটিতে থাকা সিভিলিয়ান স্টাফদের ছুটি সাময়িকভাবে বাতিল করে দেওয়া হয়েছে, যাতে আর কেউ নতুন করে পালাতেই না পারে। এরপর খবর আসছে বাংলাদেশের বায়ুসেনাতে কর্মরত লিডিং এয়ারক্রাফটসম্যান সহ জুনিয়র র্যাঙ্কের অফিসারদের সব মোবাইল ফোন, বাকি তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এরা এত বছর কার কার সাথে যোগাযোগ রেখেছে তার পুরো ইনফরমেশন পাওয়া যায়। আর শুধু তাই নয়, যেহেতু আগে 10 জন পালিয়েছে দেশ ছেড়ে, তাই সেনাঘাটির ভেতর প্রত্যেক অফিসার জওয়ানদের উপস্থিতির তালিকা আর রোল কলকে আরও কঠোর করা হয়েছে, যাতে প্রতিদিন এদেরকে মনিটর করা যায় আর কেউ পালাতে না পারে। তো এই সমস্ত কিছু করার পর এখন যেটুকু তথ্য সামনে এসেছে তাতে বলা হচ্ছে এইসব অফিসাররা পাকিস্তানের আতঙ্কবাদী গোষ্ঠী টিটিপির সাথে মিলে কাজ করত। আচ্ছা, এখানে এই টিটিপির নামটা শুনে আপনারা হয়তো কনফিউজড হতে পারেন যে ভাই এরা তো পাকিস্তান আর্মির বিরুদ্ধে কাজ করে, আর পাকিস্তান তো নিজেই বলে যে টিটিপিকে ভারত ফান্ড করে, তাহলে ওরা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কিভাবে কাজ করছে? ওয়েল, এটা একটা ছদ্মবেশ। পাকিস্তানের আইএসআই টিটিপি নামে এই পুরো নেক্সাসটা চালাচ্ছিল। উদ্দেশ্য ছিল যদি ভারতের ভেতরে কিছু করা যেত তাহলে নাম আসতো কার? টিটিপি। তখন পাকিস্তান সাফ জানিয়ে দিত যে আমরা নিজেরাই এদের বিরুদ্ধে লড়ছি, এবং এতে তো আমাদের হাত নেই, কারণ পাকিস্তান নিজেও এদেরকে আতঙ্কবাদী বলে ডিক্লেয়ার করে দিয়েছে। ফলে এই নেক্সাসের পর্দা ফাঁস করতে বাংলাদেশের বায়ুসেনার একজন জুনিয়র কমিশন অফিসারকেও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি রিপোর্ট দেখুন, শুধু যে বাংলাদেশের ইন্টেলিজেন্স কাজ করছে তাই না, এখন তো পুরো পুলিশ প্রশাসনকেও এ কাজে ব্যবহার করা হচ্ছে। কেননা কিছু ইন্টারনাল রিপোর্ট অনুযায়ী বেশ কিছু মসজিদের মৌলানারাও মেন সাপোর্ট দিত এই নেক্সাস তৈরির জন্য। তো স্বাভাবিকভাবেই সিভিলিয়ানদের ইনভেস্টিগেশন পুলিশকেই করতে হবে। যদিও বাংলাদেশের সরকার কিন্তু অফিশিয়ালি এর রিপোর্ট পাবলিক করবে না, কারণ ডিরেক্টলি ওটা দিল্লিতেই আসবে। কিন্তু আপাতত যেটুকু তথ্য মিডিয়াতে এসেছে তাতে বলা হচ্ছে ওরা মূলত ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্টের ওপর নজর রাখা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আশেপাশে আমাদের কোথায় রাডার রয়েছে এই জাতীয় তথ্য সংগ্রহ, ম্যাপিং করে পাকিস্তানকে পাঠাতো। আর আশা করি বুঝতেই পারছেন কেন কিছুদিন আগে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এতটা কনফিডেন্স হয়ে দাবি করেছিল যে আমরা কলকাতা পর্যন্ত হামলা করতে পারি, কারণ ওরা ভেবেছিল বাংলাদেশের মাধ্যমে সাপোর্ট পাবে। কিন্তু কী অবস্থা, ভারত তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদিতে এমন একজনকে বসিয়ে দিয়েছে যে ভারতের কথা মতোই কাজ করবে। আর এর থেকে পরিষ্কার যে ভারত কিভাবে কাজ করছে। আফগানিস্তানে একসময় অ্যান্টি ভারত গোষ্ঠী তালিবানদের ভারত আজ ব্যবহার করছে পাকিস্তানের বিরুদ্ধে, যারা তালিবানদের তৈরি করেছিল। মালদ্বীপের কট্টর ভারত বিরোধী মৈজুকেও ব্যবহার করা হচ্ছে প্রো ভারত অ্যাক্টিভিটিতে। এদিকে আবার শ্রীলঙ্কাতেও সেম অবস্থা, আর এখন বাংলাদেশে তো দেখছেন। এর একটাই মানে দাঁড়াচ্ছে যে টাকা কথা বলে, আইডিওলজি। তো অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের রেজাল্টের পর অ্যাকচুয়াল গেম আপনারা দেখতে পারবেন বাংলাদেশ জুড়ে কী হয়।